আজকের আলোচ্য বিষয় আদিবাসীদের সর্বনাশ, কর্পোরেটদের পৌষ মাস। আপনারা জানেন গতকাল ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী সারা দেশে পালিত হলো। আদিবাসীরা যাকে তাদের ভগবান মনে করেন, সেই বিরসা মুন্ডার স্মৃতিতে তার জন্মজয়ন্তী পালন। অনেকেই জানেন চুয়ার বিদ্রোহের কথা। চুয়ার এটা ব্রিটিশদের নাম দেয়া। অনেকে এটাকে ব্যঙ্গ করে ছোট লোক বলেন, নিজ জাতি বলেন। সেই চুয়ার বিদ্রোহ ব্রিটিশদের কাছে এতটাই মারাত্মক ছিল যে ব্রিটিশ অন্য কাউকে ভয় পেত না, পেত এদের, এবং এদের সঙ্গে পেরে উঠবে না বলে বিভিন্ন আন্দোলনের সময়, বিভিন্ন বিদ্রোহের সময় ব্রিটিশরা পিছু হটেছিল। আদিবাসীরা খুব শান্তিপ্রিয় মানুষ। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমার যেখানে গ্রাম, আমাদের যেখানে জমিদারি ছিল, যে গ্রামের আশেপাশে, সেখানে বেশ কিছু সাঁওতালের বাস, এবং আমাদের প্রজারাও অনেকেই সাঁওতাল ছিলেন। সেই সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সাথে আমার সম্পর্ক এরকম নয়। আমার সম্পর্কে কলু মাঝিকে আমি বলতাম কলুদা, লবু সবরকে আমি বলতাম লবু কাকা, তারপরে বুচন সর্দারকে বলতো বুচন দাদু। এরকম আমাদের সম্পর্ক ছিল। আপনি তাপনি তুমি এগুলো বলার কোনো চল ছিল না। আমার বাবাকেও তারা তুই বলতো, আবার আমাকেও তুই বলতো, আর মাকে ঠাকরান বলতো। এগুলো তাদের ভাষা। তারা এসব তুমি আপনি এসব প্রভেদ তারা কখনো বোঝেননি, বোঝার দরকার হয়নি। তার কারণ তাদের অবস্থা ছিল জমিতে চাষ করে খেটে খাওয়া। যাদের জমি জমা কম তারা অন্যের জমিতে খাটত। তখন এই পূব যাওয়ার চল এত ছিল না। তখন এই ব্যাঙ্গালোর, কোথায় মাইসোর, কোথায় সুরাট, এসব যাওয়ারও চল তখন ছিল না। কারণ তখন মানুষের সংখ্যা কম ছিল। আপনারা ধরুন 1950-52 এরকম সময়ে এখন যা মানুষের সংখ্যা, সেই তুলনায় প্রায় কাছাকাছি 1/3, 50 কোটির কাছাকাছি ছিল। সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সংখ্যা কিন্তু তখনও কম ছিল না, অনেক বেশি ছিল। বরং অন্য গোষ্ঠীর লোকের সংখ্যা ছিল বেশি, তাদের কম তাদের তুলনায়। এখন যা হয়েছে অন্যরকম। এখন 2011 জনগণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে সাঁওতাল মানুষের সংখ্যা 10 কোটির কিছু বেশি। এটা সারা দেশ জুড়ে আমি বলছি। আর হয়তো 2021-এ এই যে জনগণনা হচ্ছে বা হবে, তাতে হয়তো সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে 12-12.5 কোটি কিংবা 13 কোটি। এর মধ্যে আবার কিছু কিছু আদিবাসীর সংখ্যা, যারা অ্যাবরিজিন, সেই সব মানুষের সংখ্যা, সেই জনজাতির সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আমাদের এখানে যেমন অযোধ্যা পাহাড়ের কাছে বীরহুডরা আছে, এদের সংখ্যা কমছে। আন্দামানের আদিয়া, জারোয়া ইত্যাদি লোকের সংখ্যা কমছে। আবার কিছু কিছু লোকের সংখ্যা বাড়ছে, যারা শহরমুখী হয়ে পড়েছে জঙ্গল থেকে উৎখাত হয়ে, কর্পোরেট দুনিয়ার শাসনের ফলে, শাসন মানে ওদের বাণিজ্যিক শাসনের ফলে, এবং সরকারের আদিবাসীদের প্রতি মনোভাবের কারণে অনেককে এখন শহরমুখী হতে হচ্ছে। শহরে না থাকলেও তাদেরকে শহরে আসতে হচ্ছে কাজের জন্য, দিন চালানোর জন্য। এখনো অবস্থা যা, তাতে দেখা যাচ্ছে যে ভারতে যত সংখ্যক আদিবাসী রয়েছেন তাদের 80-85% বিপিএল তালিকাভুক্ত অথবা তারও নিচের স্তরে।
কেন? 1952 পর থেকে সংরক্ষণ ইত্যাদির সমস্ত সুবিধা থাকা সত্ত্বেও তাদেরকে এই 70-75 বছরে উঠিয়ে আনা গেল না কেন? এর জন্য কারা দায়ী? ওরাই দায়ী না আমরা দায়ী? সরকার দায়ী না জনগণ দায়ী? কারা দায়ী? এক কথায় যদি বলতে হয় তাহলে সরকার দায়ী, আমরাও দায়ী। আমরা আমাদের দায় দায়িত্ব পালন করিনি, আমরা আদিবাসীদের জন্য জায়গা ছেড়ে দিইনি, আমাদের আগ্রাসী নীতি, সরকারের তাতে সহযোগিতা, এর ফলে হয়েছে কি, দিনের পর দিন যত যাচ্ছে আদিবাসীরা মূলত জমি জঙ্গলের দাবিতে সারা জীবন আন্দোলন করে আসছে। সেই দাবি তাদের মানা তো দূরের কথা, তাদেরকে সমস্ত বনভূমি থেকে আস্তে আস্তে উৎখাত করে দেওয়া হচ্ছে কর্পোরেটের আগ্রাসী মনোভাবের কারণে। এবং সেই আগ্রাসী মনোভাবকে সহযোগিতা করছে সরকার। যদি আপনি তুলনামূলকভাবে আলোচনা করেন তাহলে প্রায়ত ইন্দিরা গান্ধীর সময় পর্যন্ত তেমনভাবে আদিবাসীদের উৎখাত করার কাজ অতটা এগোয়নি। এগিয়েছে, বিভিন্ন প্রজেক্ট হয়েছে, যেগুলো বাঁধ নির্মাণ হয়েছে, তাতে আদিবাসীরা উৎখাত হয়েছে, কিন্তু উৎখাত হলেও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। বহু জায়গায় জঙ্গল কাটাও হয়েছিল নদী বাঁধ তৈরি করার জন্যে, সেখানেও আদিবাসীরা উৎখাত হয়েছেন। তবুও তাদের যে পরবর্তী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো তখনও পর্যন্ত করা ছিল, এবং যার ফলে আদিবাসীরা ততটা অসংরক্ষিত মনে করতেন না যেটা এখন হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে আদিবাসীদের জায়গা দখল করে এক কর্পোরেটকে জমি দেওয়া হলো, সেই জমিতে তিনি একটি থার্মাল প্ল্যান্ট বসাচ্ছেন বা বসানো হয়ে গেল এই পজিশনে, এবং সেই থার্মাল প্ল্যান্ট সেই এলাকার কোনো কাজে লাগবে না, এমনকি ভারতের কোনো কাজে লাগবে না, ভারতের সেই বিদ্যুৎ সরবরাহ করা হবে না, সেটা যাবে বাংলাদেশে বেশি দামে বিক্রি করে বেশি মুনাফা করবেন, অথচ তার জন্যে স্যাক্রিফাইস বা ত্যাগ করতে হলো কাকে? এবং ত্যাগ বলা চলে না, জবরদস্তি তাদেরকে উৎখাত হতে হলো কাকে? না, আদিবাসীদের। এই ব্যাপারে আদালতের ভূমিকাও যথেষ্ট চিন্তার বিষয়। আদালতও কিন্তু আদিবাসীদের পক্ষে কখনো রায় দেয়নি। আদিবাসীদেরকে উৎখাত করার বিরুদ্ধে আদালতের কোনো ভূমিকা দেখা যায়নি। এটা ঘটনা, আদিবাসীরা জঙ্গল, পাহাড় এইসব জায়গায় থাকতে ভালোবাসেন, তারা লোকচক্ষুর আড়ালে থাকতে চান, তারা গাছ এবং পশু পাখিকে দিয়ে বসবাস করতে চান, তাদের কাছে মানুষ পৌঁছান, অন্য মানুষ পৌঁছান, এটা তারা কখনোই পছন্দ করতেন না। আপনি বীরহরদের জায়গায় যেতে পারবেন না, আপনি জারোয়ারদের জায়গায় যেতে পারবেন না। কেন? না, তারা গোপনে থাকতে চায়, তারা এতটা ওপেনলি থাকতে চায় না, তাদের জীবনযাত্রা অন্য রকমের। তারা প্রকৃতির পূজা করেন, তারা প্রকৃতি, গাছ, পাথর এসবের পূজা করেন। তাদের উপজীবিকা বলতে গেলে বনজ সম্পদ, এই বনজ সম্পদের উপরেই তারা নির্ভর করেন। তারা পশু পাখি মারেন না কখনো, পশু পাখি শিকার করেন না তারা কখনো। শিকার উৎসবের কথা বাদ দিন, উৎসবের দিন সেটা একটা অন্যরকম ব্যাপার, কিন্তু এমনিতে তারা পশু পাখি তাড়িয়ে দেন না, তারা পশু পাখিকে ভালোবাসেন, তারা পশু পাখিকে নিয়ে বাস করতে চান, জীবজন্তুদের নিয়ে বাস করতে চান। আজকাল সংবাদপত্রের পাতা খুললেই দেখা যাচ্ছে কি, অমুক জায়গায় হাতির আক্রমণে ফসল নষ্ট হচ্ছে, হাতির আক্রমণে মানুষের জীবন যাচ্ছে। কেন যাচ্ছে? এই প্রশ্নটা মানুষ নিজে নিজে করছেন না কেন? মানুষ তো নিজে নিজে এই প্রশ্নটা করতে পারেন। অযোধ্যা পাহাড়ে আগে হাতি ছিল, দলমাল পাহাড়ে হাতি ছিল, সেই হাতিগুলো বেরিয়ে লোকাল হয়ে যাচ্ছে, কখনো ঝাড়গ্রামের ওদিকে যাচ্ছে, কখনো বেলিয়াতোড়ের দিকে যাচ্ছে, কখনো গড়বেতার অঞ্চলে যাচ্ছে, কখনো বাঘমুন্ডির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ফসল নষ্ট করছে, নানা রকমের করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? তার কারণ তারা আর থাকার জায়গা পাচ্ছে না। জায়গা থাকলেও সেখানে খাবারের অসুবিধা, খাবার পাচ্ছে না। গাছ কেটে কেটে এমন অবস্থা করে দিয়েছে, পাহাড়গুলোকে, জঙ্গলগুলোকে মরুভূমি করে দেওয়া হয়েছে।
এক সময় এমন একটা সময় ছিল, এই পুরুলিয়া জেলার কথা বলি, জঙ্গলমহল নামটা তো এমনি জঙ্গলমহল হয়নি, জঙ্গল সত্যি সত্যি জঙ্গল ছিল, জঙ্গলাকীর্ণ জায়গা ছিল বলেই এটাকে জঙ্গলমহল বলা হয়। সেই জঙ্গলকে ধীরে 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 তথাকথিত নগরায়ন, তথাকথিত শিল্পায়ন, তথাকথিত উন্নয়ন, সভ্যতার উন্নয়নকে হাতিয়ার করে সমস্ত জায়গা নষ্ট করে দেওয়া হচ্ছে। আগে বড়বাজার থেকে সিন্দ্রি যাওয়ার রাস্তায় শুকনিবাসার জঙ্গল, ঘোর জঙ্গল ছিল, মানুষ দিনের বেলা বেঁচেতে ভয় করত। এখন দেখুন গাছের সন্ধান পাবেন না, এখন বড় বড় শাল গাছ সব কেটে নিয়ে চলে গেছে, আরও বড় বড় যেসব গাছ ছিল সেগুলো সব কেটে নিয়েছে। আমরা আগে স্কুলে যখন পড়তাম তখন শেয়াকুল খেতে যেতাম, এখন শেয়াকুলের গাছগুলো পর্যন্ত নেই, সব কেটে নিয়ে চলে গেছে। আচ্ছা, কাটছে কারা? কোনো আদিবাসী এই গাছ কাটি পালায়নি, এগুলো কাটছে তথাকথিত সভ্য সমাজের লোক। এই সভ্য সমাজের লোক কেটে তা থেকে বাণিজ্য, তা থেকে রোজগার, তা থেকে আরও অনেক কিছু। শিল্পায়ন, কি শিল্পায়ন হচ্ছে? আপনি ধরুন অযোধ্যা পাহাড়ের কথা বলুন, অযোধ্যা পাহাড়ে যখন পিপিএসপি ওই হাইডেল প্রজেক্ট করলো তখন কয়েক লক্ষ গাছ কেটে নেওয়া হলো। তার বদলে তখন কি বলা হয়েছে, আমিও সেখানে হাজির হয়েছিলাম একবার ওই পাওয়ার কমিটির কাছে, যে বলেছিলাম যে গাছগুলো যে এত আপনারা কাটছেন সেই গাছের পরিবর্তে কি হবে? তখন বলল গাছগুলো কাটা হয়েছে, যত গাছ কাটা হয়েছে তার 4 গুণ বেশি গাছ আমরা লাগিয়ে দেবো। আপনারা অনেকেই অযোধ্যা বেড়াতে যাচ্ছেন, বাইরে থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ পর্যটনের নাম করে সেখানে বেড়াতে যাচ্ছেন, মূলত মদ্যপান করতে এবং ওখানে যে বোতল, ছোলা ইত্যাদি ফেলে আসতে, এলাকা নোংরা করতে, এলাকার পরিবেশ নষ্ট করতে। তারা যে দেখবেন যে গাছের সংখ্যা কোথায়। মাঠা থেকে বাঘমুন্ডি যাওয়ার পথে যে ঘন জঙ্গল ছিল সেই জঙ্গল নষ্ট করেছে। সেই জঙ্গল কারা মেনটেন করতো সেখানকার আদিবাসীরা, বনবাসীরা। এই বনবাসী বলে আবার এখনকার শাসক দলের যিনি মেন্টার যারা, সেই অর্গানাইজেশন বনবাসী বলে একটা কথা করেছে, তারা আদিবাসী না বলে বনবাসী বলছে। বনবাসী কারা? না, যাদেরকে হিন্দু করা গেছে। আসলে আদিবাসীরা কিন্তু হিন্দু নয়, আদিবাসীরা কোনোভাবেই হিন্দু নন, তাদেরকে হিন্দু করার চেষ্টা বারে বারে চলছে। এবং এই জন্যে আমি নাম বলছি না, নাম না বললেও আপনারা বুঝতে পারবেন, তারা কিন্তু একটি অর্গানাইজেশন করেছে, সেই অর্গানাইজেশন মানে একটা শাখা সংগঠন, সেই শাখা সংগঠনের মধ্যে হিন্দু করার একটা প্রকল্প রেগুলার বেসিসে চলছে। সেসব করো। একথা আবার ঠিক যে কিছু কিছু জায়গায় খ্রিস্টান মিশনারি যারা কাজ করেছে তারা কিন্তু এই সাঁওতাল সম্প্রদায়ের মানুষের বা আদিবাসীদের জন্য খারাপ কি করেছে আমি জানি না, তবে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কিছুটা হলেও উন্নতি করেছে, এটা স্বীকার করতে হবে। মূলত যদি আপনি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ঘুরেন, যদি আপনি উড়িষ্যার বিভিন্ন জায়গায় ঘুরেন, বাংলায় কতটা নেই কিন্তু এইসব জায়গায় যদি ঘুরেন তাহলে কিন্তু দেখতে পাওয়া যাবে। এমনকি ছত্তিশগড়েও সেরকম দেখতে পাওয়া যাবে, মধ্যপ্রদেশের কিছু অংশও দেখতে পাওয়া যাবে। আর যদি আপনারা বলেন তাহলে আর একটা খবর আপনাদের বলি, যে অযোধ্যা পাহাড় যখন প্রায় মানুষের যাওয়ার উপযুক্ত রাস্তা ছিল না, সেই সময় কিন্তু লুথেরান ওয়ার্ল্ড সার্ভিস বলে একটা এনজিও তখন কিন্তু আদিবাসী গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা করেছিল নলকূপ করে দিয়ে। তারা কিন্তু কোনো আদিবাসীদের উৎখাত করার কাজে সাহায্য করেনি, তারা বরং চেয়েছিল এলাকার আদিবাসীরা সুখে থাকুক, বনে জঙ্গলে থাকুক। তারা বন জঙ্গল থেকে যে তাদের খাদ্য সংগ্রহ, পাতা সংগ্রহ, শুকনো কাঠ সংগ্রহ এই করে দিনাতিপাত করবেন, এটা ঠিক ছিল। কিন্তু কি হয়েছে? আমরা গত 70 বছরে কি দেখছি? আদিবাসীদের কোন উন্নতি দেখছি? যে আদিবাসীদের আমরা উন্নতি দেখছি তারা কিন্তু ওই সামান্য কয়েকটি সংখ্যা, সেই সংখ্যা কয়েকজন যারা উন্নত বলে তথাকথিত উন্নয়নের মানে সুবিধা পেয়েছেন, তারা কিন্তু সীমিত, তাদের সংখ্যা অত্যন্ত সীমিত। যারা ওই সংখ্যায় আছেন তারা কিন্তু তাদের ছেলে পুলে ওই তাদেরকে নিয়েই ব্যস্ত, তারা তার বাইরে কাউকে যায়নি, গোটা সমাজকে নিয়ে তারা চলবে সেই কাজ তারা কিন্তু করেনি। আচ্ছা, হঠাৎ করে এই যে আজকে আদিবাসী কুর্মী সমাজ এই সারদা ধর্ম নিয়ে এত নেগাচারি ইত্যাদি ইত্যাদি এরা বলছে, তো এরা হঠাৎ উঁচু জাতের হয়ে গেল কি করে? এটাই তো সবচেয়ে মুশকিল। তারা তো তালিকায় ছিল, সেই তাদের তালিকা থেকে অন্য তালিকায় নিয়ে আসা হলো কেন? কি উদ্দেশ্য? কোনো কারণ ছিল কি? কোনো কারণ ছিল না। তাহলে করারই কি হতো? তাহলে আজকে এই আন্দোলন কিছুই হতো না। কেন করা হইল? করা হওয়ার একমাত্র কারণ জমি, এছাড়া কিচ্ছু নয়। এই জমির কারণে করা হয়েছে। আবার
জমির কারণেই হয়তো তাদেরকে ফিরে ওই আদিবাসী শ্রেণীতে করতে বাধ্য হবে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনারা গতকাল বিরসা মুন্ডার জন্মজয়ন্তীকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রধান সেবক গতকাল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক বিশাল জনসভায় বেশ কিছু লোক, কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সামনে বসিয়ে বিরাট লেকচারবাজি করলেন। সেই লেকচারবাজিতে অনেকগুলো প্রশ্ন উঠে এলো। প্রথম প্রশ্ন উঠে এলো, তিনি বলছেন যে আদিবাসীদের সঙ্গে নাকি অনেক অনেক দিন কাটিয়েছেন, তিনি কাটাতে পারেন, কিন্তু কোথায় কাটিয়েছেন তার তো কোনো ইতিহাস আমরা খুঁজে পাচ্ছি না। তার কোনো দপ্তরে বা গুগল বা উইকিপিডিয়া কোথাও কিন্তু এরকম দেখা যাচ্ছে না যে তিনি আদিবাসী জায়গায় কেটেছেন। তার অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না, এটাও হয়তো তার মধ্যে একটা। যদি আদিবাসীদের সঙ্গে আদিবাসীদের প্রতি এত তার দরদ, তাহলে আপনারা তথ্য নিয়ে দেখুন, সরকারি তথ্যেই দেখা যাবে যে গুজরাটের একটি এলাকায় এদেশের সবচেয়ে বেশি দুস্থ, পীড়িত, গরিবের থেকে গরিব আদিবাসীরা বাস করেন। তাহলে তাদের উন্নয়ন হলো না কেন? তিনি তো সেখানে 12 বছর 13 বছর প্রায় 3টা টার্ম মুখ্যমন্ত্রী ছিল, তাহলে সেই জায়গাটার উন্নয়ন হলো কেন? সেখানকার আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নত হইল কেন? তারা কেন গরিবের থেকে গরিব হয়ে গেল? মাসে মাসে 3000 কেন? মাসে ডেলি 50 টাকা রোজগার করার তাদের ক্ষমতা নেই কেন হইল? অথচ গুজরাট বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। গুজরাটের সমস্ত ব্যাংক লুটেরা এখন পর্যন্ত ধরা পড়েছে। গুজরাটে বিশাল বিশাল মাপের ব্যবসায়ী, গুজরাটে এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির বসবাস তারা অন্য জায়গায়, কিন্তু সেখান থেকে এসেছেন। তাহলে এই গুজরাতে এই প্রদীপের তলায় অন্ধকার হলো কেন? এর জন্য কে দায়ী? এই দায়িত্ব কেউ নিয়ে বলবেন কি যে এই জন্য দায়ী? আদিবাসীর যুদ্ধে সবারই বিগলিত প্রাণ। আদিবাসীদের গ্রামে যেয়ে আদিবাসীদের একটা টুপি পরে নেব, আদিবাসীদের একটা বালা পরে নেব, আদিবাসীদের মতো শাড়ি পরে নেব, আদিবাসীদের মতো টুপি আলখাল্লা পরে নেব বা কিছু একটা ড্রেস করে নিয়ে আর আদিবাসী সাজার চেষ্টা। আদিবাসীদের সঙ্গে ঢাক বাজাবো কায়দা করে, আদিবাসীর সঙ্গে মাদল বাজাবো, আদিবাসীর সঙ্গে নাচ করব, এসব করে আসলে তো ব্যাপারটা আর কিছুই নয়, তাদেরকে লুভানো, যাকে বলে প্রলোভিত করা। প্রলোভিত করে তাদের ভোট নেওয়া, একমাত্র তাদের ভোট চাই, অন্য কিছু চায় না। একদিকে দমন পীড়ন যত রকমের হবে, সমস্ত জঙ্গলকে মাইনিং এর, জঙ্গলের মধ্যে মাইনিং এলাকা আছে, সেই মাইনিং এর জন্য কর্পোরেট হাতে তুলে দাও, কর্পোরেট লক্ষ লক্ষ কোটি টাকা সেখান থেকে রোজগার করুক, আর আদিবাসীদের মান নিচে নেমে যাক, আদিবাসীরা মরে যাক, আদিবাসীদের কোনো পুনর্বাসন নেই, আদিবাসীকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং জঙ্গল নষ্ট করে দেওয়ার ফলে আদিবাসীরা আর ওই এলাকায় থাকতে পারছেন না। তার কারণ থাকলে তারা খাবেন কি? তাদের খাবার সংস্থান নেই। তাহলে এরপরেও যদি বলে যে আমরা আদিবাসীদের জন্য বিগলিত প্রাণ আমাদের, আমরা আদিবাসীর জন্য অনেকও কাম কর রা হ্যায়, অনেকও কাম কর রা হ্যায়, আরে সেই অনেক কামটা কি? সেই কামটা আমরা দেখতে পাচ্ছি না কেন? এই কামটা তাহলে 80 থেকে 90% আদিবাসীরা এখনো বিপিএল তালিকাভুক্ত কেন? তাদেরকে উঁচুতে আনা গেল না কেন? তাদের জীবনযাত্রার মান উন্নত হইল না কেন? তাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হইল কেন? তাদের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না তারা কেন? আচ্ছা, আপনি আরো একটা কথা বলুন দেখি। পশ্চিমবাংলায় নকশাল বা মাওবাদী আন্দোলনে যারা মারা গেল ঝাড়গ্রাম এলাকায়, বিশেষ করে আপনার দক্ষিণ বাংলা ঝাড়গ্রাম বা বান্দোয়ান বা এইসব এলাকায় সবচেয়ে বেশি যাদেরকে প্রাণ দিতে হলো তাদের মধ্যে রয়েছেন আদিবাসীরা। কেন? ওখানে কোনো চ্যাটার্জি, কোনো মুখার্জি, কোনো বোস, কোনো ঘোষ তাদেরকে দেখা গেল না, তাদেরকে দেখা গেল না। বামপন্থী পার্টির মধ্যেও যারা মারা গেল, যাদের প্রাণ দিতে হলো, তারা সমস্ত আদিবাসী, অধিকাংশ আদিবাসী, 2-1 কথা বাদ দেন, অধিকাংশ আদিবাসী। কেন ভাই? তার কারণ কি? তাদের খালি জীবন দেওয়াই কাজ? তারা কি জন্মেছেন খালি কারো সেবা করার জন্য, কারোর জন্য প্রাণ দেওয়ার জন্য? কেন এই রাজনীতিটা হলো? কেন কোন বড় নেতা মাওবাদীদের শিকার হলো না? কারণ কি? এটাও তো এক ধরনের ষড়যন্ত্র, এটাও তো এক ধরনের চক্রান্ত। এটা তো মানবেন, মানা তো উচিত। যাদের একটু আধটু বোধ বুদ্ধি আছে তারা অন্তত স্বীকার করবেন যে হঠাৎ যারা ওই সকালবেলায় লাল কাগজে কাটা একটা লুঙ্গি পরা এক আদিবাসী, কোনো মুর্মু, কোনো হাসদা, কোনো টুটু এদের মৃতদেহ পেল, তাদের পাশে একটা লাল কালিতে লেখা এই জনগণের শাস্তি দেওয়া হলে, জনগণ শাস্তি দিল।
এই জনগণটা কে? বলা হচ্ছে মাওবাদী। স্বীকার করলাম মাওবাদী, মাওবাদীরা ছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেই মাওবাদীরা ওই নিরীহ গোবিচারীদেরকে মারল কেন? তাদের মানে কি দেশটি তারা উদ্ধার করলো? কোন গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করলো? কোন সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করলো? কোন মানুষের প্রতি যে অত্যাচার হচ্ছে, গরিব মানুষের প্রতি অত্যাচার, কোনটা সাকসেসফুল হলো? কিছুই হলো না। তাহলে তাদেরকে মারলো কেন? তাদের প্রাণ গেল কেন? এই প্রশ্নটা আসা উচিত প্রত্যেকের মনে। আর এই বিপিএল তালিকায় তাদের নাম চিরকাল বিপিএল তালিকায় থাকবে, অথচ আমরা আদিবাসীদের জন্য অনেকও প্রকল্প করছি। উজ্জ্বলা যোজনা আদিবাসীদের জন্য করছি। কোন আদিবাসীরা উজ্জ্বলা যোজনা সুবিধা পাচ্ছেন? একটু যে সরেজমিনে অযোধ্যা পাহাড়ে 76টি গ্রাম আছে। অযোধ্যা পাহাড়ে অযোধ্যা পঞ্চায়েতের মধ্যে 76টি গ্রাম আছে। মানে গ্রাম খুব ছোট ছোট, এমনকি একটা দুটো ঘর মিলেও একটা গ্রাম। সেই এলাকায় গিয়ে ঘুরুন, আমি তো ঘুরেছি, আমি দেখেছি তার কার বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস আছে, তারা কি কি সুবিধাটা পাচ্ছে, কোন স্বাস্থ্য সুবিধা পাচ্ছে, অযোধ্যা পাহাড়ের উপরে কোন স্বাস্থ্য সুবিধা আছে, কোন শিক্ষা ব্যবস্থা আছে, তারা কি শিক্ষা কি করে আসবে? তারা পাহাড়ের উপর দিয়ে 30 কিলোমিটার 25 কিলোমিটার দূরে এসে কোথায় কি স্বাস্থ্য ব্যবস্থা আছে আর কি শিক্ষা ব্যবস্থা আছে যে তারা সেই সুবিধা নেবে? তাহলে তাদের জন্য উন্নয়ন তা নয়, কিন্তু তাদের জমি হড়প করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে কে? না কর্পোরেট ব্যবসায়ী, এবং তাদের মদত দিচ্ছে সরকারের প্রশাসন। প্রশাসন মদত না দিলে এই আদিবাসীর দিনে 10 টাকার রবার স্ট্যাম্পে, এই 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জমি লিখে নিচ্ছে। জমি লিখে সেখানে রিসোর্ট করা হচ্ছে। সেই রিসোর্ট থেকে তারা লক্ষ লক্ষ টাকা কামিয়ে কয়েক বছর পর পালিয়ে যাচ্ছে। অথচ যার জমি, তার জীবনযাত্রার মান যেখানে ছিল সেখানেই, সেই হরিয়ার মা করে এই ঘর আর ও ঘর, সে কাজের কোনো সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। কোনদিন কাজ পেল তো ঠিক আছে, কাজ না পেলে তো কিছু নাই। আর কাজই বা কোথায়? কাজের সুযোগ বা কোথায়? প্রতি বছর কাজের সুযোগ যেগুলো নেই কাগজ, তার টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। কমিয়ে কমিয়ে সে বরাদ্দ টাকা কমে যাচ্ছে। বরাদ্দ টাকা কমে গেলে তারা কাজ পাবে কোথার থেকে? কাজ পাচ্ছে না। এরপর আছে চুরি, চামারি, কাটবানি, এগুলো তো বাদই দেন। এরপর যদিও বা টাকা যাচ্ছে, যদিও বা টাকা কোথার থেকে আসছে, সেই টাকার উপরে ভাগ বসাচ্ছে চোর, জোচ্চোর, দুর্নীতিগ্রস্ত নেতারা। পঞ্চায়েতের প্রধান থেকে আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখাচ্ছে যে একজন প্রধান, যে নাকি সেলাই মেশিন করে সংসার চালাতো, তার একটা 3 তলা বিশাল প্যালেস। আমি সত্য জানি না, যদি ওটা সত্য হয়ে থাকে তাহলে এর সূত্র, এর আয়ের সূত্র নিয়ে তদন্ত হওয়া উচিত। কোথা থেকে সে পেল, কি করে পেল? একজন প্রধান এত বড় সম্পত্তি করে কি করে? যদি সত্য হয়, আমি মানছি না এটা সত্য, আমি জানি না এটা সত্য কিনা, আমি এটার কোনো তদন্ত করিনি, কিন্তু ছবিটা বেরিয়েছে। এইরকম যদি সত্য কথা হয় তাহলে তো বড় মুশকিল। তাহলে যাদের কোনো আয়ের সূত্র নেই তারা সম্পত্তির পাহাড় করবে, আর যাদের অধিকার, জমি জঙ্গল, যাদের অধিকার, যাদের জমির উপরে অত্যাচার, জঙ্গলের প্রতি অধিকার, তাদেরকে ওখানে উৎখাত করে আমি নগরায়ন করব, আমি পর্যটন করব, আমি উন্নয়ন করব। উন্নয়নের নামে আমি কিছু মানুষকে পাইয়ে দেব, এবং পাইয়ে তারা রোজগার করে ওখান থেকে চলে যাবে, আর ওরা যেখানে ছিল সেখানে, এবং জায়গাটাকে নষ্ট করে দিবে, জমি জঙ্গল কেটে সাফ করে দিবে। জমি আপডাউন ছিল সেগুলোকে জল যাতে না ধরে তার ব্যবস্থা করে দেওয়া হবে, সমস্ত মরুভূমি করে তারা চলে যাবেন। আপনারা যান ওখানেই, অযোধ্যা পাহাড়ের উপরে একটা পাখি পাহাড় বলে, পাখি পাহাড়টা কি হয়েছে না, কতগুলো ছবি আঁকা হয়েছে। কি হয়েছে তাতে? তার পিছনে কোটি কোটি টাকা খরচা হয়ে গেল। একটা এনজিও নাকি করেছে, কি কাজ হয়েছে তাতে? হয়েছে নাকি কিছু? হয়েছে কি? কোনো লাভ হয়েছে? কি হয়েছে? কি আদিবাসীদের কোনো উন্নয়ন হয়েছে তাতে? কিছুই হয়নি। মাঠার যে জঙ্গলগুলো কেটে নিয়ে সাফ করে দেওয়া হলো, তাতে আদিবাসীদের কি সুবিধা হয়েছে? বরং যেখানে যেখানে জীবজন্তু থাকতো সেই জায়গাগুলোকে পরিষ্কার করে দিয়ে জঙ্গল কেটে জীবজন্তুকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে যদি প্রতিবার, প্রতিদিন, প্রতি বছর, প্রতি সময় এভাবে আদিবাসীদের উপর অত্যাচার করা হয়, তাদেরকে উৎখাত করা হয়, তাহলে আদিবাসীদের জন্য দরদ দেখানোটা একেবারেই মেকি, এটা কি বলা চলে না? আদিবাসীদের সঙ্গে একটু নাচ করলেই কি তাদের আদিবাসীদের দরদ হয়ে গেল? আদিবাসী নিয়ে একটা প্রোগ্রাম করব, আদিবাসীদের নিয়ে একটা উৎসব করব, আদিবাসী নিয়ে 3 দিনের মেলা করব, তাতে আদিবাসীদের উন্নয়ন হয়ে যাবে? হবে কি? বুনিয়াদী যে সমস্যা, যে মূল সমস্যা, সেই মূল সমস্যার সমাধানের কোনো চেষ্টা কেউ করছে কি? করছে না। যদি করত তাহলে আজকে আদিবাসী গ্রামগুলোর এই অবস্থা হতো না। আদিবাসী গ্রামগুলোতে যারা যান, আপনারা যেয়ে দেখুন যে কি উন্নয়ন তাদের হয়েছে।
কোন উন্নয়নটা তাদের হয়েছে? তাদেরকে আদিবাসী যারা, তাদেরকে বিপিএল তালিকার থেকে উঁচুতে করা আনতে পারা গেল না কেন? এই প্রশ্নটা আপনি করুন। আচ্ছা, এটাও কথা যে আদিবাসীদের মধ্যে অনেককে আবার মন্ত্রী করা হয়েছে, এমএলএ করা হয়েছে, এমপি করা হয়েছে, কিন্তু তাতেও তো কোনো আদিবাসীর উন্নয়ন হলো না। কেন হলো না? এর পিছনে কি যুক্তি? এর পেছনেও যুক্তি আছে। ওই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কারণ একজন যিনি নির্বাচিত হয়ে একবার পদ পেয়ে গেলেন, তার আর নিচের দিকে তাকাবার কোনো দরকার নেই। তিনি হয়ে গেলেন, উপরওয়ালা হয়ে গেলেন। তিনি কলকাতায় বাস করতে শিখলেন বা দিল্লিতে বাস করতে শিখলেন, তার হয়ে গেল। আচ্ছা বলুন, এই যারা আদিবাসীদের মধ্যে এমপি হয়েছিলেন এই জঙ্গলমহল এলাকায়, দুজন তিনজনের নাম আছে, এই তিনজনের মধ্যে কে কি কাজটি করলেন? কোন আদিবাসীর উন্নয়নটি তারা করলেন? কেউ করেছেন কিছু? কেউ দেখতে পেয়েছেন? কোনো কিছু করেননি। কেন করেননি? করেননি তার কারণ তাদের সদিচ্ছা নেই। তাদের সদিচ্ছা হলো এটাই যে আমি যখন ভোটে জিতেছি, আমার উত্তরাধিকার যেন থাকে দুধে ভাতে, ওই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমি তার ব্যবস্থা সারি করব, আর কিছু আমি করবো না। আমি তো ভোট পেয়ে গেছি, 5 বছর তো আমাকে কেউ হটাতে পারবে না, এটা ধরে নিয়েছি। তা 5 বছর যদি আমাকে কেউ হটাতে না পারে, তাহলে আমি যা খুশি তাই করব। আর মাঝে মাঝে ভেগ দেখানোর জন্যে একটা মেকি দরদ দেখাবো যে যখন কোনো ওই সহরাই উৎসব, বান্না উৎসব, সেই সময় যে সঙ্গে একটু ঢোল বাজিয়ে দেবো, সঙ্গে একটা টুপি পরবো, একটা বাবুই দড়ির টানাটানি করব, বা কাঠি দিয়ে নাচবো, এসব আমি করব। তাহলে ওরা ভাববে যে আরে বাবারে বাবারে, বিরাট সাঁওতাল ভক্ত, বিরাট আদিবাসী ভক্ত। এদের থেকে বেশি আদিবাসী ভক্ত আর কোথাও পৃথিবীতে পাওয়া যাবে না। তাহলে জনজাতি গৌরব কি? গৌরব দিবস, গৌরবটা কি? এই গৌরবের মধ্যে বলা হলো কি যে এত তারিখের মধ্যে আমরা এতজনকে বিপিএল তালিকার উপরে আনব। বলা হলো কি এত গ্রামের মধ্যে এই কাজগুলো আমরা করব এবং করে দেখাবো। প্রতিশ্রুতি দিলে দেবো না? আর আপনি যদি আরো স্ট্যাটিস্টিক্সে যান, তাহলে দেখবেন বিগত ওই 47-এর থেকে এই যে 75 বছর চলবে, পরের বছর 75 হবে, 74 বছর চলছে, এই 74 মধ্যে 64 বছর বাদ দিয়ে দেন। যদি এই লাস্ট 10 বছর দেখেন, তাহলে 10 বছরে আদিবাসীদের উপর যা অত্যাচার করেছে, বন জঙ্গল নষ্ট করা হয়েছে, আদিবাসীদের উৎপীড়ন করা হয়েছে, তা আগে 64 বছর হয়নি। তাইলে যারা বড় বড় কথা বলছেন, তারা আসলে বলছেন কর্পোরেটদের কাজ করছেন। আজকে কলিয়ারি বেসরকারি করে দেওয়া হয়েছে, তার কারণটা কি? বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। বেসরকারি হাতে তুলে দেওয়া হলে ওরা কয়লা তুলবে। বেসরকারি ওরা কি বলছে না, ওখানে যে আদিবাসীরা খুবই পুষছে, কাজে বাবু আমরা করতে যাবো না। কোল ইন্ডিয়াকে বলছে তোমরা করে দাও, সব কিছু সাজিয়ে দাও আমাকে, তারপর আমরা মুনাফা করার জন্য, অধিক মুনাফা করার জন্য ওই কলিয়ারিটা হাতে নেবো। মানে নতুন করে কোরিয়ারির কাজ ওরা করবে না, ওই কাজটা ওরা করবে না। তাহলে আদিবাসীদের সঙ্গে ঝামেলা, আদিবাসীদের টাকা দিতে হবে, এসব আমরা করবো না। তাহলে সব কোল ইন্ডিয়া মানে গভর্নমেন্ট করে দিবে, সব গভর্নমেন্ট করে দিয়ে, যেমন রাস্তাঘাট করে দিয়ে গভর্নমেন্ট করা আছে, এরপর তাকে দিয়ে দিল সব বেসরকারি হাতে। তারা করে খাও, তারা টোল কালেকশন করো, তারা ডেভেলপমেন্ট করে, যত খুশি লুটে খাও, লুটে খাও। কিন্তু আদিবাসীদের বেলায় লবডঙ্কা, তাদেরকে উৎখাত করে দাও। ঝাড়খণ্ডে বিজেপি শাসনের সময় 10,000 আদিবাসীর নামে এফআইআর করা হয়েছিল। আপনি চিন্তা করতে পারেন? একটা এলাকায় 10,000। আজকে দাবি করছে তারা কি করছে, উলগুলান। উলগুলানে কি? উলগুলান তো অ্যাকচুয়ালি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন ছিল, লোকাল অথরিটির অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বিরসা মুন্ডা। আজকে ভগবান বিরসা মুন্ডা তারা একটা স্ট্যাচু করতে বলছে 150 ফুটের, এবং সেটা বুন্ডুর কাছে করতে বলছে, 33 নম্বর জাতীয় সড়কের উপরে করতে বলছে। সেই দাবি কি পূরণ হয়েছে? হয়নি। কেন হয়নি? তাদের দাবি কেন মানা হবে না? মানা তো দূরের কথা, তাদের বসবাস করার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং কর্পোরেটকে তুলে দেওয়া হচ্ছে। কর্পোরেটের মাইনিং করার জন্য সেগুলো ছাড় দেওয়া হচ্ছে। আইনটা পাস হলো না, নাহলে ঝাড়খণ্ডে আইন তো পাস হতে যাচ্ছিল। কি পাস হতে যাচ্ছিল না, যদি কমার্শিয়াল স্বার্থ থাকে, তাহলে যে কোনো আদিবাসীর জমি দখল হয়ে যাবে, উৎখাত করা যাবে আদিবাসীকে, এটাও আইন। এবার আপনারা জানেন মধ্যপ্রদেশের ছত্তরপুরে একটা হীরার খনি নাকি পাওয়া গেছে, নিচে হীরা আছে, কাজে সেখানে 2.5-3 লক্ষ গাছকে কেটে দেওয়া হবে, এবং 2.5-3 লক্ষ গাছ কেটে যারা যে জনজাতি যেসব মানুষ ওখান থেকে আছে, তাদেরকে সমস্ত উৎখাত করা হবে। প্রতিটা ক্ষেত্রে মাইনিং, ওই পাহাড়ি এলাকায় মাইনিং। আপনার নর্থ ইস্টে আদিবাসীদের কি দুরূহ অবস্থা।
আদিবাসী জীবনযাত্রা কিরকম যে একবার দেখে আসুন। যারা আদিবাসীদের প্রতি দরদ দেখাচ্ছেন তারা মাটিতে নামুন, মাটিতে। ওই প্লেনে হাওয়ায় জাহাজে করে আদিবাসীদের জন্য দরদ দেখাবেন না। হেলিকপ্টার গিয়ে আমি ঝাড়খণ্ডে নামলাম, ঝাড়গ্রামে, আর ওইখানে লেকচারবাজি করে একটু নিচে দিলাম, আদিবাসীদের জন্য হয়ে গেল। ওটা নয়, আপনারা মাটিতে যেয়ে দেখুন কি অবস্থা, তাইলে বুঝতে পারবেন যে আদিবাসীরা কি কষ্টে আছে। এবং এটা তাদের অধিকার, সেই অধিকারকে আমরা হরণ করছি। কেন হরণ করবো আমরা? কেন হরণের? ওদের কি কোনো অধিকার নাই? ওরাই তো অ্যাকচুয়ালি অরিজিনাল লোক এখানকার। আমরা তো সব দিকু। তা বিরসা মুন্ডা তো সেটাই বলেছিলেন যে তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন, আমাদের মুন্ডারাজ প্রতিষ্ঠা করতে হবে, এটা বলেছিলেন। তো তাতে অসুবিধা কোথায়? মুন্ডারাজের অধীন মানুষ থাকবে না কেন? তোমরা তো সত্যি সত্যি আমরা বাইরে থেকে এসেছি, এটা তো ঘটনা। আর্যরা তো বাইরে থেকে এসেছে, আর্যরা তো এখানকার লোক নয়, এটা তো ইতিহাস বলছে। যদিও তথ্য নেই কিছু, কিন্তু তবু তো ওরা তো মানে, ওদের তো হিন্দু ধর্ম নয়, ওদের হচ্ছে সারনা ধর্ম। ওরা কি করে? ওরা প্রকৃতির পূজা করে। প্রকৃতির কেন পূজা করে? প্রকৃতি একমাত্র যারা মানুষকে আশ্রয়, যিনি মানুষকে আশ্রয় দিবেন। প্রকৃতির বসে আমরা জল, প্রকৃতির বসে আলো, প্রকৃতি আমাদেরকে সব দিচ্ছেন, প্রকৃতি আমাকে বসবাসের জায়গা দিয়েছেন। কাজে প্রকৃতির আমরা পূজা করব, আমরা পাথরের পূজা করব, এরাই সূর্যের পূজা করব। এটাই ওরা ধর্ম, এটা হচ্ছে সারনা ধর্ম। তা আমরা জোর করে সারনা ধর্মকে মানতে দিব না, আমরা হিন্দু করে নেব, আমরা খ্রিস্টান করব কেন? তার ধর্ম তারা পালন করুন, তার ধর্মে আমরা কেন হস্তক্ষেপ করব? কিন্তু সেটা হচ্ছে এটাও এক ধরনের অ্যাগ্রেশন, এক ধরনের আক্রমণ, অনধিকার প্রবেশ। কিন্তু যিনি এই কথাগুলি বলবেন তিনি হয়ে যাবেন দেশদ্রোহী। এখন আদিবাসীরাও দেশদ্রোহী। আদিবাসীরা নিজের দাবি তুললেই তারা হয়ে গেছে দেশদ্রোহী। তাদেরকে মেরে দাও, তাদেরকে জেলে পুরে দাও, আর বিচার হবে না। তাদের তো ক্ষমতা নেই, তাদের কাছে টাকা নেই, তারা বিচার পাবে না। এটাই কি তাহলে চলতে থাকবে? আর তারপর আমি মাঝে মাঝে ওই রকম অমুক গৌরব দিবস, অমুক ঢ্যাঁক দিবস, অমুক কুলা দিবস এইসব বলে আমরা একটা ঢাক বাজাবো। আচ্ছা বলুন, প্রধান সেবকের ভাষণ ভূপালে চলল, কি ভাষণ? সেই ভাষণে আদিবাসীদের কাছে কি বার্তা গেল? আদিবাসী তো দেখছেন তিনি যা বলছেন আমাদের কাছে কোনোটাই কিছু পৌঁছায় নাই, আমরা এগুলো পাচ্ছি না, অথচ উনি বলে যাচ্ছেন। বলে আমার কি লাভ? তারা এগুলো শুনবেন কেন? আর তারা কি বুঝলেন হিন্দি ভাষা? তারা তো হিন্দি ভাষা বোঝেনও না। তাদের যে ভাষা সেই ভাষায় বার্তালাপ করার মতো লোক কোথায়? সে কি আছে? তারা কি দেখতে পাচ্ছে? বিভিন্ন জায়গায় আপনার উৎসব হয়ে গেল। আর সোশ্যাল মিডিয়াতে আপনি রোজ দেখুন ভগবান বিরসা মুন্ডা যেন কত বড় ভক্ত সব। অমুক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, অমুক মন্ত্রী, অমুক আমলা, অমুক নেতা, সব একেবারে ভগবান বিরসা মুন্ডা, সবার ভগবান বিরসা মুন্ডা। আর বিরসা মুন্ডার চিন্তাধারা, বিরসা মুন্ডার আন্দোলনের ইতিহাসকে যেন আমরা কত গুরুত্ব দিচ্ছি, আর গুরুত্ব দিয়ে আমরা বলছি যে হ্যাঁ, ওর যে চিন্তাধারা ছিল, ওর যে আদর্শ ছিল, এটা উত্তম আদর্শ, এটা মেনে চলা উচিত। মোটেই করছি না। আমরা সব সময় চাই আদিবাসীদের উপর অত্যাচার চালিয়ে তাদেরকে উৎখাত করে দেবো, তাদেরকে আমরা টিকতে দেবো না। আমাদের ব্যবসায়ী স্বার্থ, আমাদের কর্পোরেট স্বার্থ, আমাদের রাজনৈতিক আক্রমণের স্বার্থে। এটা রাজনৈতিক আক্রমণ বলবো আমি এই জন্যে, এটা রাজনৈতিক আক্রমণ। এটা তাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া, তাদের উন্নতির কথা চিন্তা না করে খালি মেকি কিছু কথাবার্তা বলা, দরদ দেখানো, এগুলো কিছুই নয়, এগুলো ঢং, এটা সব ঢং। তা আদিবাসীদের প্রতি দরদ যারা দেখাচ্ছে তারা আসলে দরদি মোটেই নয়, তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, এখানেও জুমলাবাজি। যারা বলছেন তারা এগুলো বাস্তবে রূপায়িত করছেন না, এগুলো কথার কথা হয়ে থেকে যাবে। যদি মিলিয়ে নেন আবার আগামী বছর আপনারা দেখবেন হয়তো এরকম সময় ওই গৌরব জনজাতি দিবস আবার হবে, তখনও মিলিয়ে নেবেন। আজকের তথ্য দেখুন আর সেদিনকার তথ্য দেখুন, এক বছর পরে দেখবেন তথ্যে আরো অবনতি হয়েছে, উন্নতি হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার কারণ যদি তাদের উন্নতি হয় তাহলে কর্পোরেটের স্বার্থ রক্ষিত হবে না, আর কর্পোরেটের স্বার্থ রক্ষাই এখন সরকারের একমাত্র কাজ। সরকারের একমাত্র এবং একটি কাজ, সেটা হচ্ছে কর্পোরেটের স্বার্থ রক্ষা, তাদের স্বার্থ রক্ষা করতে হবে। অন্য বাকি সব চলে যাক, বাকি 1 লক্ষ লোক মরে যাক, কিন্তু আমাকে একজন কর্পোরেটকে খাড়া করতে হবে, এবং তিনি যা বলবেন আমাকে তাই করতে হবে, সেটাই আমি করব। কারণ তার থেকে আমি ভোটের খরচ পাবো,
তার থেকে আমি কর আদায় করব, তার থেকে আমি কমিশন পাবো, তার থেকে আমি চার্টার্ড প্লেন পাবো, নানা রকম সুবিধা পাবো, কর্পোরেট আপনার ইলেকট্রোরেট বন্ড পাবো। তা এইগুলো আমার চাহিদা, এগুলো আমার দরকার ভোটে জিততে হলে, এই খরচ আমার করতে হবে। আর আদিবাসীকে ভোটে পটানোর জন্য কি চাই? এক বোতল মদ, 10টা টাকা, তাতেই তো আদিবাসী জব্দ। ওটাই তো তাদের কাছে সম্পদ, বিরাট সম্পদ। ওইটুকু নিয়েই তারা চুপ করে যেয়ে ভোটটি দিয়ে দিলেন, ভোট দিয়ে চাপিয়ে দিলেন। মিষ্টি মিষ্টি কথায় তারা ভুলে গেলেন এবং ভোট দিয়ে দিলেন। ভোটের যে ফল কি তারা বোঝেন না, ভোট দিলে কি হয় তাও তারা বোঝেন না। তারা একমাত্র কথা জানেন, তিনি ভোটার, তারা ভোটার, ভোট তাদের দিতে হবে। এর ফলে আগামী দিনে এই যারা যত দরদ দেখাচ্ছেন তারা যে মোটেই দরদি নন সেটা আরো বেশি প্রকট হয়ে যাবে। এবং এই 13 কোটি বা 12.5 কোটি যত আদিবাসী, তাদের অবস্থা বদ্দার থেকে বদ্দার হয়ে যাবে, আরো খারাপ হবে। এটা আগাম বলে দেওয়া যায়, আরো খারাপ হবে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সরকার মুখে যাই বলুক, সরকারের প্রবক্তারা মুখে যাই বলুক, কাজে তারা সেটি করবে না। কারণ সেটি করতে গেলে কর্পোরেটদের স্বার্থ সুরক্ষা করা যাবে না, এটা ওরা জানে। কাজেই জনজাতি গৌরবই হোক, আদিবাসীদের প্রতি দরদেই হোক, আর আদিবাসীদের সঙ্গে গান করাই হোক, আদিবাসীদের সামনে ভাষণ দেওয়াই হোক, কোনোটাই আসলে আদিবাসীদের জন্য প্রেম নয়। এগুলো হচ্ছে দিখাওয়া, লোক দেখানো, লোক দেখানো প্রেম। এই প্রেম দিয়ে আদিবাসীদের পেট ভরবে না, আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নত হবে না, এটা আপনারা জেনে রাখুন।